হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যের দিকে, ওই বিকেল থেকে ব্লগটা তোমাদের নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। বিকালের দিক থেকে তো তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকের দিনটা করি, কারণ সকাল থেকে সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, মানে ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, অনেকগুলো জামা কাপড় আজকে কাচা হয়েছিল, তার একটাও কিন্তু কিচ্ছু তোলা হয়নি। সেই জামা কাপড়গুলো একটু তুলে নিলাম। আর এখন ওই মোটামুটি 5টা, 4:30, পৌনে 5টা মতো বাজে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, আর তারপর গাছগুলো একটু জল দিয়ে দেবো। যদিও প্রত্যেক দিন সকালের দিকেই গাছটায় জল দেওয়া হয়। আসলে কি বলো তো, সন্ধ্যের দিকটা এত মশার উপদ্রব, সেই জন্য সকালের দিকেই চেষ্টা করি জলটা দিয়ে দিতে। মাঝে মধ্যে আমি দিই, আবার মাঝে মধ্যে তোমাদের দাদা দেয়। তো আজকে সকালের দিকে জলটা দেওয়া হয়নি, দেখছি গাছের পাতাগুলো একটু নেতিয়ে গেছে। ভাবলাম এই সন্ধ্যের দিকে, মানে বিকালের দিকে একটু গাছে জলটা দিয়ে দেব। আর এত মশা কামড়াচ্ছিল কি বলবো। সকালের দিকে গাছে জল দিলে একটা সুবিধা, তখন বিনিশোনা ঘুম থেকে ওঠে না। আর বিকালের দিকে ওই যে আমার বিনিশোনা ঘুম থেকে উঠে পড়ে, আর যার ফলে কি বলতো, ও এই গাছে জল দিতে ছুটে আসে। সেই জন্য চেষ্টা করি ও ওঠার আগে গাছটায় জলগুলো দিয়ে দিতে। তো চলো, এবার গাছে জল দেওয়া হয়ে গেলে ঘরে চলে যাব, তারপর মেয়েদেরকে খেতে দেবো। আজ সকালে হয়েছিল কলাই সিদ্ধ, আর সেই দিন আমি ইন্দুকে এখানে খেতে দিয়ে দিলাম। আসলে ও তো সকালে কলাই সিদ্ধ খেতে পায়নি, কারণ ও তো আজকে স্কুল গিয়েছিল। তো ও কলাই সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। আর সঙ্গে ওর বাবা এসেছে, বাবাকেও মুড়ি খেতে দিয়ে দিলাম। বিনিশোনার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যে এখানে সন্ধে দেখাতে এসেছি, তো সেখানে ওকে নিয়ে এসেছি। কারণ আমি যখনই সন্ধে দেখাই বা পুজো করি, তখন কিন্তু ও চলে আসে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে কিন্তু সন্ধ্যের দিকে আমি একটুখানি ধুনো দেখাই। তো এখন তো নারকেলের ছোবড়া নেই, তো সেই জন্য আমি ওই মানে আমার বাবার বাড়ি থেকে না ঘুঁটে আনা করিয়েছি, গোবরের যে ঘুঁটে হয় সেটা। তো সেটা দিয়ে কেরোসিন তেল তো ছিল না, আমি ওই কর্পূর দিয়ে একটুখানি আগুন জ্বালাই। তো সেই দিয়ে আমি কিন্তু এখানে ধুনোটা ধরিয়ে নিচ্ছি। বছরের প্রথম মাস বৈশাখ হয়, লক্ষ্মী পুজি মনসাধে আমার আলয়। লক্ষ্মী পূজা জ্যৈষ্ঠ মাসে প্রতি ঘরে ঘরে, এসো বসো তুমি লক্ষ্মী পূজার বাসরে। আষাঢ়ে এসো মা লক্ষ্মী মম কুড়ে ঘরে, তব হেতু ধান্য দুর্বা রাখিয়াছে ঘরে। শ্রাবণের চারিধারে বাড়ি ধরা ঝড়ে, লক্ষ্মীর চরণ পুজি সদা যে অন্তরে। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু আমি এই ধুনোটা দেখাই, কারণ বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর বার, সেই জন্য। আর ওই সকালের দিকে তো আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি না, এই সন্ধ্যের দিকে যখন সন্ধ্যে দেখাই, তারপর লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই। সঙ্গে আমার বিনিশোনাও চুপ করে বসে বসে শোনে, জানো তো। খুব ভালোবাসে ঠাকুরের এই পুজোর জোগাড় বা ঠাকুরের পুজো এই সমস্ত কিছু দেখতে। সকালের দিকে যখন আমি পুজো করতে আসি, তখন তিনিও তো আমার সঙ্গে ঠাকুরের পায়ে ফুল দেবেই। আর তার খুব প্রিয় তার মা কালী, তো সেই জন্য মা কালীকে তাকে ফুল দিতেই হবে। চলো, এখানে মোটামুটি সন্ধে দেখানো হয়েই গেল। এরপর হচ্ছে ঠাকুরগুলোকে ঢাকা দিয়ে চলে যাব। যদিও ঠাকুরগুলোকে ঢাকা দেওয়ার কথা জানতামই না, জানো তো। তো আমি মানে যে কখন থেকে ঠাকুরগুলোকে ঢাকা দিতে হয় সেটা জানতাম না, আমার দিদি আমাকে বলে দিল। যাই হোক, এখানে আরেকটু ধুনো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা নিয়ে নিচে যাব, সমস্ত ঘর, তুলসী তলার সমস্ত জায়গাটায় দেখাবো। দেখানোর পর কিন্তু ওই সিঁড়ির মধ্যে রেখে দেবো। এই যে দেখো, নিচেটায় সন্ধে দেখাচ্ছিলাম, আর আমার বিনিশোনা দেখো ঘুরে বেড়াচ্ছে। কিছু একটা পেয়েছে মনে হয় খাবার, মানে দিদি হয়তো কিছু খাচ্ছিল, সেখান থেকে ওকে দিয়েছে। আর এই যে কোনো মানে সোয়েটার তো পরেইনি, একটু একটু ঠান্ডা পড়েছে, কিন্তু ওকে আমি সোয়েটার কিছুতেই পরাতে পারি না। খুব কষ্ট করে একটা ফুল প্যান্ট আর একটা মোটা গেঞ্জি পরিয়ে রাখি। কি যে ওর গরম লাগে, সোয়েটার তো কিছুতেই পরতে চাইবে না, সোয়েটার পরালেই বলবে ভীষণ গরম লাগছে।
তো চলো এবার পুজোটা মানে সন্ধেটা দেখানো হয়ে যাওয়ার পর ওই দিকে চলে যাব। তারপর হচ্ছে আমার এখনও বিছানাগুলো না বিকালের দিকে গোছানো হয়নি। প্রথমেই বাগানে জল দিয়ে আসার পর ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেব, তারপর কি বলতো বিনি তখনও ঘুমাচ্ছিল, সেই জন্য না ওকে আর বিছানাটা তুলতে পারিনি। তো তারপর দেখলাম যে আগে সন্ধেটা দেখিয়ে নিই, আর সন্ধে দেখানোর আগে উনি উঠে পড়েছেন। তো যেহেতু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তাই ভাবলাম যে আগে সন্ধেটা দেখিয়ে নিই, তারপর আবার বিছানাগুলো গুছিয়ে নেব। সকাল বা বিকেল যাই বলো না কেন দুবেলায় কিন্তু বিছানাগুলো আমাদেরকে গোছাতে হয়। আর এই যে জানালাগুলো দেখছো এগুলো কিন্তু আমি দুপুর ওই 2:30-3টে থেকে মোটামুটি জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিই, যার ফলে না ঘরগুলো বেশ গরম থাকে। আর ঘরটা গরম থাকার ফলে ঘরটায় ওই সোয়েটার না পরলেও এখনও মোটামুটি কেটে যাচ্ছে, কারণ খুব একটা ঠান্ডা তো লাগছে না সেই কারণে। বিছানাটা এবার গুছিয়ে নিয়েছি, এরপর যে রাতে রান্নাবান্না করতে হবে, তো দেখা যাক রাতে রান্নাবান্না কি করা হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বিছানা গোছানোর পর এখানে ছিল যে সমস্ত জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম, সেগুলো তো ভাঁজ করা হয়নি, আসলে সন্ধেটাও হয়ে যাচ্ছিলো বলে ওটা তো আগে দেখিয়ে এলাম। তো তারপর বৃহস্পতিবার তো সন্ধে দেখাতে একটু সময়ও লাগে, সেজন্য ওই কাজটা করে নিয়ে তারপর নিচে এসেছি। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর পাট পাট করে এক একটা রাখলাম, কারণ যার যেটা জিনিস সেখানে সেটা তুলে রাখতে সুবিধা হবে। তো জিনিসপত্রগুলো সমস্ত রেখে দিয়ে রান্নাঘরে চলে এসেছি একটু কফি বানাবো বলে। আসলে তোমাদের দাদা তো চলে এসেছে, তার মুড়ি খাওয়াও হয়ে গেছে, তারপর সে তার মনটা একটু চা চা করছিল, তাই আমি ভাবলাম ওকে বলি একটু চা করছি। তারপর গিয়ে দেখলাম কফি আছে, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফি খাওয়া যাক। আর কফি খাবো বলে নিজেদের জন্য দুটো সুন্দর কাচের কাপও বার করে নিয়েছি। এই কাপ দুটো আমি আমার বাবার বাড়ি থেকে কিনেছিলাম, আমার বাবার বাড়িতে মেলা হচ্ছিল তো তখন কেনা। আর এদিকে আমি কফি খাচ্ছি দেখে আমার ইন্দুসোনাও কিন্তু কফি খাবো বলে বায়না করছিল, তাই ওর জন্য একটু কফি বানিয়ে নিলাম আর আমাদের দুজনকার জন্য। জানি এটা দেখে বিনিশোনাও কিন্তু কফি খাওয়ার জন্য বায়না করবে, কিন্তু ও তো এখন অনেক ছোট, সেজন্য ওকে খুব একটা কফি দেওয়া হয় না, কফি দিই না বলতে পারো। তো যাই হোক এখানে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। এরপর কফি টফি খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমার রাতে রান্না বান্না আছে, তো সেটাও কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে কফিটা খেয়ে নিই। চলে এসেছি এবার রাতে রান্নাবান্না করার জন্য। কফি টফি খেয়ে বেশ কিছুক্ষণ বসেই ছিলাম, তারপর ভাবলাম যে না বসে থাকলে তো একদমই চলবে না, রান্নাটা করে নিতে হবে। তো এখানে ফ্রিজে মাংস ছিল, সেটাই বার করে নিয়েছি রান্না করব। আর মাংসটা 2-3টে পার্ট করে রেখেছি। আসলে কি বলতো, কালকে যখন আমরা সেই ননদের বাড়ি থেকে ফিরি তারপর থেকে মাংসটা তোমাদের দাদা তারপর রাতেই এনেছিল। এবার মাংসটা অনেকটা পরিমাণে এনেছিল, প্রায় 2 কেজি মতো। তো কালকে তো খানিকটা রান্না করেছিলাম রাতের দিকে, অল্প ওই 2 পিস করে, কারণ সেরকম খাওয়ার ইচ্ছা ছিল না, আর আমার তো রান্না করতেই ভালো লাগছিল না। যা হোক ও একটু রান্না করে দিয়েছিল, আজকে ভাবলাম সেই মাংসটাই আজকে রান্না করে নেওয়া যাক। এখানে মাংসটা রান্না করব, তার জন্য সমস্ত কিছু জিনিস রেডি করে নিচ্ছি। এই যেমন ধরো আদা, ওটা একটু বেটে নেব, পেঁয়াজটা কেটেই রেখেছি, আর সঙ্গে রসুনটাও কেটে নিয়েছি। আর একটু আলু দিয়ে একটু তরকারি মতো করব, মানে তরকারি না কষা কষাই করব, কিন্তু একটু আলু দিলাম, কারণ মাংসতে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে, যদিও তোমাদের দাদার একদমই সেটা পছন্দ না। তারপর ভাবলাম যে যদি ভাত করি সেক্ষেত্রে একটু আলু দিলে ভালো লাগবে। ও আবার মাংসতে আলু ভাতে মানে ভর্তা যেটা হয় সেটা খেতেই বেশি পছন্দ করে। যাই হোক আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে সেই মাংসর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর আলুগুলো বেশি দিইও নি, 2 পিস করে। তো এটা ভেজে তুলে নিচ্ছি, আর এতটাই সুন্দর করে ভেজে নিয়েছি যাতে এটা সিদ্ধ করতেও বেশি সময় লাগবে না। মাংসটা কষানোর পর একদম শেষ মুহূর্তে দিলে সিদ্ধ হয়ে যাবে। এবার একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, এবার রসুনটা দিয়ে দিচ্ছি যেটা ছিঁচে রেখেছি, তারপর পেঁয়াজ দিয়ে ভেজে মশলা দিয়ে যেরকম নর্মাল মাংস রান্না করে সেরকমভাবেই করে নেব।
কালকের ব্লগে মেহেদি হাসান আমাকে বলেছো আজকে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ বোন। আর আমাকে তুমি জিজ্ঞাসা করেছো যে আমাদের শরীর কেমন আছে। সত্যি আমাদের শরীর বলতে এখন মোটামুটি ভালোই আছে। তুমি তো অনেকদিন আগে একদিন কমেন্ট করেছিলে যখন আমার খুব শরীরটা খারাপ ছিল। তো শীত পড়ার পর থেকে শরীরটা মাঝে মধ্যেই খারাপ হতে থাকে, আবার মাঝে মধ্যে ভালো হয়ে যায়। তো এরকম ভালো খারাপ এরকম নিয়েই চলতে থাকে, তবে বলতে পারো এখন মোটামুটি ভালোই আছি। যাই হোক, মাংসটা এখানে কষানো করব, তার আগে ওই যে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আমি না মাংস ওই মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিই না। আমার মনে হয় চিকেনটা আগে একটুখানি ভেজে নিই, তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো তারপর সমস্ত মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এতে ধরো আদা বাটা দিয়েছি, তার সঙ্গে জিরে, হলুদ, ধনে এই সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। সেটা সুন্দর করে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে মাংসটা কষানো হোক, চলো আজকে রাইস বানাবো সেটাও রেডি করে নিই। যদিও রাইস বানানো সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু চিকেন হচ্ছে দেখে আমার ইন্দু বলল যে একটু রাইস বানাতে, কারণ ওনার নাকি ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। তো যেমন মেয়ে যখন বলবে তখন তো সেটা বানাতেই হবে, কারণ মেয়ে বলেছে বলে কথা। যাই হোক, এখানে রাইসের জন্য এই যে খাস চাল নিয়েছি, মানে আতপ চাল। তো সেটা নিয়েছি, একটু বেশ ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা এখন একটু হলুদ আর এই ঘি দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেখে দেবো, তারপর সেটা কুকারে বানিয়ে নেব। আসলে কি বলতো, বাসন্তী পোলাও করলে একটু হালকা কালারের প্রয়োজন হয়। আর বাসন্তী পোলাওটা করছি এই কারণেই, আমার কাছে আজকে ফ্রিজে মানে সবজি আছে, কিন্তু ওই গাজরটা আছে, বিনসটা নেই, ওটা শেষ হয়ে গেছে, ক্যাপসিকামও নেই। তো সেই হিসেবে কি আর দেবো, সেই জন্য ভাবলাম যে এই শুধু একটু বাসন্তী পোলাও করি, একটু কাজু আর কিশমিশ দিয়ে, ওটা বেশ ভালোই লাগবে খেতে। তো তার জন্য চালটা আগে থেকে একটু ম্যারিনেশন করে রেখে দিলাম, বলতে পারো একটু ঘি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে এই যে কড়াই চালটা এবার একটু ভেজে নেব, তারপর কুকারে দিয়ে দেব। খুব কম সময় বাসন্তী পোলাও যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার আগের কোনো ব্লগে দেখে নিতে পারো, কারণ আগের ব্লগ আমি শেয়ার করেছি খুব কম সময়ে কী করে বাসন্তী পোলাও রান্না। আর এই খাস চালটা আমার শ্বশুরবাড়ির, জানো তো, আমি যতবারই শ্বশুরবাড়ি থেকে আসি বা যতবারই যাই, তারপর যখন চলে আসি শাশুড়ি মা আমাকে কিন্তু এই খাস চালটা দেয়। কারণ আমার মেয়েরা তো খাস চালের ভাত খায়, সঙ্গে আমরা সারা শীতকাল ভোর বেশিরভাগ সময়ই যখন পোলাও খাই, বা বাসন্তী পোলাও বলতে পারো বা রাইস বলতে পারো, খুব কম সময়ে বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই খাস চালটাই ইউজ করি। অনেক সময় বাসমতি চাল দিয়েও ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় এই আতপ চাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ আতপ চালের যে একটা মিষ্টি গন্ধ আর একটা মিষ্টি ফ্লেভার, সেটা কিন্তু বাসমতি রাইসের কিন্তু সেটা পাওয়া যায় না। এদিকে দেখো, ওই যে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি, সঙ্গে এখানে মাংসটাও কিন্তু হয়ে গেছে। তো মাংসটা হয়ে যাওয়ার পর মাংসটা এবার বন্ধ করে দেব, সঙ্গে ওই যে বাসন্তী পোলাও সিটি পড়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখাবো যে সেটা কীরকম হয়েছে। এই যে দেখো, এই প্রথম আমি কুকারের ঢাকাটা খুললাম, মানে এর আগে একদমই খুলিনি। তো দেখো কি সুন্দর ঝরঝরে একটা বাসন্তী পোলাও হয়েছে। চালের যে জলটা সেটা পরিমাপ করে দিতে হবে, মানে যতটা চাল নিচ্ছ তার পরিমাণ অনুসারে জলটা নিতে হবে। আর দেখো, আমি ওই যে চালটা ভেজে নিয়েছিলাম, তারপর জলটা গরম করে চালটা দিয়েছিলাম। তারপর এই যে দেখো কি সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। ভাবলাম একবারে ঢেলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সুবিধা হবে। তো এরপর মোটামুটি আমাদের রাতের ডিনারটা একদমই রেডি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, কারণ গরম গরম খাবার সামনে থাকলে সেটা আর ফেলে রেখে বেশিক্ষণ থাকা যায় না, তাই আগে খেয়ে নেব। তারপর হচ্ছে আর যেটুকু কাজ থাকবে রান্নাঘরে সেটা সেরে নিয়ে তারপর শুতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে এখানে শেষ করছি। আর এই যে চিকেনটা হয়ে গেছে, ভাবলাম সেটাও একটা সুন্দর করে ঢেলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।